সুন্দর আর মায়ায় ভরা সুখীপুর রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন প্রতাপ শাহ। রাজা প্রতাপ শাহ অনেক ভালো মানুষ ছিল, কিন্তু তার মধ্যে বেশ অহংকার ছিল। সেই রাজ্যের রানী ছিল মালা, আর রাজ্য ছিল তার প্রাণ। একদিন রাজা আর রানী মালা বসে উদ্যানে সময় কাটাচ্ছিলেন। দেখো রানী, দেখতে দেখতে আমাদের বিয়েটা কত বছর পার হয়ে গেল। হ্যাঁ মহারাজ, আসলে আমার মনে হয় এই তো সেদিন আমি বধূ সেজে এই রাজপ্রাসাদে প্রবেশ করলাম। হ্যাঁ রানী, সময় কতটা তাড়াতাড়ি পার হয়ে যায়। তবে একটা কথা রানী, আমি কিন্তু তোমাকে নিয়ে বেশ সুখে আছি। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। এবার আমাদের ঘরে একটা সন্তান আসলে আমাদের আর কোনো কিছুর অভাবই থাকবে না। হ্যাঁ রানী, তুমি ঠিকই বলেছ। তবে তুমি দেখে নিও, খুব তাড়াতাড়ি আমাদের ঘর আলো করে একজন রাজকুমার এবং রাজকন্যা আসবে। তাই যেন হয় মহারাজ। ওই সময় আকাশ পথে দুটি টুনটুনি পাখি উড়ে যাচ্ছিল। টোনা, সেই কখন থেকে উড়েই চলেছি, আর যে পারছি না। আমার যে খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ, আমারও তো খুব ক্লান্ত লাগছে, আর উঠতেই পারছি না। কিন্তু আমরা তো খাবারের সন্ধানে এতটা দূরে এসেছি, আর আমাদের নিরে ফিরে যেতে অনেকটা সময় লাগবে। আর আশপাশে তো কোনো গাছও দেখতে পাচ্ছি না যেখানে বসে একটু বিশ্রাম নেব। তখনই টুনা আর টুনি দেখতে পেল দূরে একটি রাজ্য দেখা যাচ্ছে। টোনা, ওই দেখো একটি রাজ্য দেখা যাচ্ছে, আর ওখানে অনেক গাছপালা দেখতে পাচ্ছি। চলো ওখানে গিয়ে একটু বিশ্রাম করে নিই। হ্যাঁ টুনি, চলো। টুনা আর টুনি উড়ে গিয়ে রাজ উদ্যানের একটি বড় গাছে বসে পড়ল। আর সেই গাছের নিচেই রাজা আর রানী সুজনে একসাথে বসে গল্প করছিল। হঠাৎ রানীর চোখ যায় টুনা আর টুনির দিকে। মহারাজ, এই দেখুন কত সুন্দর দুটি টুনটুনি পাখি ওই গাছে বসে আছে। টুনটুনি তার উদ্যানে বসে আছে এই কথা শুনে রাজা সাথে সাথে রেগে যায়। কি বলছো কি রানী? আমার উদ্যানে আমার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। আর ওই টুনা আর টুনি আমার উদ্যানের গাছে এসে বসেছে। ওদের বড় সাহস হয়েছে। এবার দেখাচ্ছি টুনটুনিকে মজা। প্রহরী, এখনই আমার তীর ধনুক নিয়ে এসো। মহারাজ, এ কি করছেন আপনি? ওই পাখি দুটো তো আর জানে না যে এই উদ্যানে আপনার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, তাই হয়তো না বুঝে ঢুকে পড়েছে। ওদেরকে আপনি তাড়িয়ে দিন। না রানী, ওরা অন্যায় করেছে, তাই ওদের কোনো ক্ষমা নেই। ওদেরকে শাস্তি পেতেই হবে। কি হলো প্রহরী, জলদি করে এসো। টুনি, এটা মনে হচ্ছে রাজ্যের রাজা, আর ওনাকে দেখে মনে হচ্ছে উনি খুব রেগে আছেন। আমার তো মনে হচ্ছে হয়তো কিছু গন্ডগোল হয়েছে। এদিকে প্রহরী রাজার কথা মতো তীর ধনুক নিয়ে হাজির হয়ে যায়। রাজা কোনো কথা না শুনে টুনাকে উদ্দেশ্য করে তীর ছোড়ে, আর সেই তীর গিয়ে লাগে টুনার শরীরে, আর টুনার সাথে সাথে মাটিতে পড়ে যায়। এ কি হলো টোনা তোমার? টুনি গাছ থেকে নেমে টুনার কাছে উড়ে যায়। রাজা এবার টুনিকে উদ্দেশ্য করে আবারও তীর ছোড়ে, আর তখন রানী রাজার হাত থেকে ধনুকটা কেড়ে নেয়। এক রানী, তুমি এটা আমার হাত থেকে কেড়ে নিলে কেন? দাও বলছি, ওটা আমার কাছে দাও। না মহারাজ, আপনি সামান্য ভুলের কারণে একটা প্রাণ কেড়ে নিয়েছেন। আর না, ওকে আপনি প্রাণে না মেরে ওকে তাড়িয়ে দিন মহারাজ। তুমি যখন বলছো, বেশ, তাই হবে। এক্ষুনি এই টুনিকে আমার সামনে থেকে চলে যেতে বলো। টুনি টোনাকে হারিয়ে অনেক কাঁদতে থাকে। টুনি একা হয়ে যায়। এ কি হয়ে গেল? হে রাজা আমার টোনাকে হত্যা করলো। টোনা, ও টোনা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি যে তোমাকে ছাড়া অনেক একা হয়ে গেলাম টোনা। এই রাজা আমার এত বড় ক্ষতি করলো। এক্ষুনি ওই রাজাকে তার জবাব দিতে হবে। মহারাজ, আপনি কেন আমার টোনাকে হত্যা করলেন? কি দোষ ছিল আমার টোনার? এ কি, তুই সামান্য এক টুনি হয়ে আমার বিচার চাইছিস? একে তো আমার অনুমতি ছাড়া আমার রাজ উদ্যানে প্রবেশ করে অন্যায় করেছিস, আর আবার বড় বড় কথা। এক্ষুনি আমার সামনে থেকে চলে যা,
না হলে তোকেও এই টুনার মতো অবস্থা করব। হ্যাঁ, আমি চলে যাচ্ছি রাজা, তবে যেটা করেছো সেটা অন্যায়। আমি না জেনে বুঝে তোমার উদ্যানে প্রবেশ করেছিলাম, আর সামান্য অপরাধে তুমি আমার টোনার প্রাণ নিয়েছো। তুমি অনেক বড় পাপ করেছো রাজা, আর আমি সামান্য এক টুনি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি কোনোদিনও সন্তানের মুখ দেখতে পাবে না। এ কি বলছো টুনি? তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। আহ রানী, এসব কি করছো তুমি? সামান্য এক টুনি কি বললো তাতে এত ভয় কেন পাচ্ছ তুমি? আর টুনি, তোকে আবারও সাবধান করছি, এক্ষুনি চলে যা, না হলে আমার হাতে তোকে এক্ষুনি মরতে হবে। অহংকারী রাজা, তুমি কোনোদিনও বাবা ডাক শুনতে পাবে না। নিঃসন্তান হয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। এই বলে টুনি সেখান থেকে উড়ে চলে যায়। রানী বেজায় মন খারাপ করে বসে থাকে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। সত্যি রাজা আর রানীর ঘরে কোনো সন্তানই ছিল না। রাজা রানীকে অনেক বৌদ্ধ কবিরাজ দেখায়, কিন্তু তাতে কোনো সুরাহা মিলছিল না। এভাবে দিনের পর দিন কেটে যেতে লাগে। রাজা চিন্তিত অবস্থায় বসে থাকে। মন্ত্রী এসে রাজার কাছে দাঁড়ায়। মহারাজ, আপনি যদি সব সময় এভাবে মন খারাপ করে বসে থাকেন তাহলে আমাদের রাজ্যের কি হবে? এই রাজ্য, এই সিংহাসন, এই বিশাল সাম্রাজ্য, এটা দিয়ে আমি কি করব মন্ত্রী বলতে পারো? আমি এতটা বছর হলো বিবাহ করেছি, কিন্তু আজ পর্যন্ত আমার ঘরে একটা সন্তানের জন্ম হলো না। আমার রাজ্যের কোনো উত্তরাধিকারী নেই। মহারাজ, মাফ করবেন মহারাজ, তাহলে কি ওই টুনটুনির অভিশাপ সত্যি হয়ে গেল? আহ মন্ত্রী, তুমিও রানীর মতো একই কথাই বলে যাচ্ছ। এই কথা বাদে যদি তোমার কাছে কোনো কথা থাকে, তোমার কাছে কোনো উপায় থাকে, সেটা বলো। যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন, আমার একটা সন্তান চাই। মহারাজ, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি আপনাকে একটা উপায়ের কথা বলতে পারি। উপায়? কি উপায় আছে? তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো। বলছিলাম কি মহারাজ, আপনি দ্বিতীয় বিবাহ করুন। দ্বিতীয় রানী হয়তো আপনার ঘরে একটা সন্তান এনে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছ, কিন্তু রানী কি রাজি হবে? মন্ত্রী মশাই, আপনি ঠিকই বলেছেন। মহারাজ, আপনার দ্বিতীয় বিবাহ করা উচিত, এতে আমার কোনো অমত নেই। কারণ আমি নিজে তো আপনাকে সন্তান সুখ এনে দিতে পারিনি। অন্যরা নিয়ে এসে যদি আপনাকে এই সুখ দিতে পারে, আর তাছাড়া আজ মন্ত্রী মশাই যদি একথা নাও বলতো, আমি নিজে আপনাকে একথা বলতাম মহারাজ। ঠিক বলেছ রানী। মন্ত্রী, যাও, রাজ্যে আমার জন্য খোঁজ করো। আমি দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তুত। এরপর রাজা দ্বিতীয় বিবাহ করে ঘরে নিয়ে আসে। কেটে যায় বেশ কয়েকটা বছর, কিন্তু তার দ্বিতীয় স্ত্রীর ঘরেও কোনো সন্তান জন্মায়নি। এরপর রাজা সিদ্ধান্ত নেয় সে তৃতীয় বিবাহ করবে। এরপর একে একে রাজা তৃতীয়, চতুর্থ আর পঞ্চম, ষষ্ঠ বিয়ে করে ফেলে। কিন্তু বছরের উপর বছর কেটে যায়, রাজার ঘরে কোনো সন্তান হয় না। রাজা অনেক ভেঙে পড়ে। রানীরা, তোমাদেরকে আমি বিবাহ করে আমার প্রাসাদে নিয়ে এসেছি, কিন্তু তোমরা কেউই আমাকে সন্তান দিতে পারোনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই রাজ্যে রাজত্ব ত্যাগ করব। না না মহারাজ, এসব আপনি কি বলছেন? আপনি যদি না থাকেন তাহলে আমরা আর এই প্রাসাদও তো থাকবে না। আপনার তো কোনো দোষ নেই, সব দোষ আমাদের। আমরা আপনাকে কোনো সন্তান উপহার দিতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাকে আবারও বিবাহ করাবো। না না রানী, আমি একে একে একটি নয়, দুইটি নয়, ছয়টি বিবাহ করেছি। তাতে যেহেতু আমার সন্তানের জন্ম হয়নি, তখন আমি নিশ্চিত সত্যি আর সন্তানের বাবা আমি হতে পারবো না। মহারাজ, এমনও তো হতে পারে যে আমরা 6 রানী যেটা পারিনি, আপনার সপ্তম রানী সেটা করে দেখাবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরাও চাই যে আমাদের প্রাসাদে একজন সন্তানের জন্ম হোক। মহারাজ, আপনি যেমন বাবা ডাক শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন,
আমরা তো এমনি মা ডাক শুনতে চাই। দেখুন মহারাজ, আপনি আর অমত করবেন না। আপনি সপ্তম বিবাহের জন্য রাজি হয়ে যান। একে একে সব রানী মহারাজকে জোর করতে লাগলো। তখন মহারাজ রাজি হয়ে যায়। ঠিক আছে, তোমরা সবাই যখন একমত তাহলে তাই হবে। আমি সপ্তম বিবাহের জন্য প্রস্তুত। তোমরা আয়োজন করো। রাজা সপ্তম বিবাহ করতে রাজি হয়ে যায়, কিন্তু তার চিন্তা দূর হচ্ছিল না। সে মন মরা হয়ে বারান্দায় পায়চারি করতে থাকে। তখনই বড় রানী রাজার কাছে আসে। এ কি মহারাজ, আপনি এখনো ঘুমাননি? না রানী, আমার যে চোখে ঘুম নেই। আজ শুধুমাত্র একটা সন্তানের জন্য আমি এত কিছু করছি, তাও একটা সন্তানের মুখ দেখতে পারছি না আমি। মহারাজ, এত কিছুর ভেতর আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। কি কথা রানী? মহারাজ, আমার কেন যেন মনে হচ্ছে ওই টুনটুনি পাখির অভিশাপ আমাদের লেগে গেছে। তার জন্যই হয়তো কোনো সন্তান আমাদের ঘরে জন্ম হচ্ছে না, আর তার জন্যই হয়তো কোনো সন্তান আমাদের হচ্ছে না। আহ রানী, তোমাকে কতবার বলেছি ওই টুনটুনির কথা তুমি আমার সামনে উচ্চারণও করবে না। আর সামান্য একটা টুনটুনির অভিশাপ লাগবে আমার উপর? না না রানী, এটা ভুল। আমি আজ পর্যন্ত পিতা হতে পারিনি, সেটা আমার ভাগ্যের দোষে, আর কিছুই নয়। আর তাছাড়া তোমাদের কথাই তো আমি সপ্তম বিবাহ করতে রাজি হয়েছি। দেখবে, এবার নিশ্চয় আমি সন্তানের বাবা হব। হ্যাঁ মহারাজ, তাই যেন হয়। পরদিন রাজা আনুষ্ঠানিকতার সাথে সপ্তম স্ত্রীকে বিবাহ করে আর প্রাসাদে নিয়ে আসে। আর 6 রানী খুশি মনে রাজার সপ্তম স্ত্রীকে বরণ করে নেয়। রাজা একে একে 7টা বিয়ে সম্পূর্ণ করলো। এরপর যেন কিছুতেই রাজার মন থেকে চিন্তা দূর হচ্ছিল না। মহারাজ, আপনি এখন কেন এত চিন্তা করছেন? সেনাপতি, এর আগে আমি 6টি বিবাহ করার পরও একটা সন্তানের মুখও দেখতে পাইনি। জানি না আর কখনো আমার কোনো সন্তান আদৌ জন্ম নেবে কিনা। মহারাজ, আপনি ভেঙে পড়বেন না। আমার মনে হয় এই 6 রানী আপনাকে যেটা দিতে পারেনি, সেটা আপনার সপ্তম রানী অবশ্যই দিতে পারবে। সেই ভরসাতেই তো আমি সপ্তম বিবাহ করেছি। কিন্তু এবারও যদি আমার স্বপ্ন পূরণ না হয়, তবে এই রাজ্যের শান শওকত এসব দিয়ে কি হবে? কে হবে এই সব কিছুর উত্তরাধিকার? আর কেই বা আমার বংশ প্রজন্মকে ধরে রাখবে? মহারাজ, ধৈর্যহারা হবেন না। বিধাতা উপরে আস্থা রাখুন, সে আপনাকে নিরাশ করবে না। ওদিকে 6 রানী সপ্তম রানীর কাছে যায়। আরে বুবু, তোমরা এসো এসো, বসো। আরে আরে, এত ব্যস্ত হওয়ার কিছুই হয়নি। আমরা তো তোর বোনেরই মতো, তোর সাথে সেরকম কোনো কথা হয়নি, তাই দেখা করতে এলাম। দেখো বাবু, আমাদের ছোট কত সুন্দর। হ্যাঁ রে হ্যাঁ, আমাদের ছোট সত্যি খুব মিষ্টি। হ্যাঁ হয়েছে, তোমরা সবাই এক এক দেশের রাজকন্যা, এই রাজ্যের রাজরানী। তোমাদের রূপের কোনো তুলনা নেই, আর তোমাদের সৌন্দর্যের কাছে আমার সৌন্দর্য তো কিছুই না দিদি। এ কি বলছিস? আমরা রাজরানী আর তুইও তো রাজরানী, তাহলে আমাদের মধ্যে পার্থক্য কি বল? বুবু, আমি গরিব কৃষকের মেয়ে। আমার 7 কপালের ভাগ্য আর রাজামশাই দয়া করে আমাকে বিয়ে করে নিয়ে এসেছেন। না হলে তো আমি এই প্রাসাদের দাসীও হতে পারতাম না। আহ ছোট, এভাবে কেন বলছিস? আর হ্যাঁ, নিজেকে কখনোই ছোট ভাববি না। আমরা 7 রানী 7 বোন, আমরা সবাই সমান। শুধুমাত্র আমাদের সবাইকে একটা সন্তান উপহার দে। আমরা এত বছর কেউই মহারাজকে একটা সন্তান দিতে পারিনি। এখন শুধু শেষ ভরসা তুই। তোর উপরে যে আমরা সবাই আশা করে আছি। আমি জানি দিদি, আমি মহারাজকে সন্তান সুখ দিতে পারবো। তোমরা কেউ চিন্তা করো না। ছোট, তুই জানিস তুই মহারাজকে সন্তান সুখ দিতে পারবি? হ্যাঁ গো হ্যাঁ, আমি জানি। ছোট, তুই কি বলছিস? ভেবে বলছিস তো? আমরা 7টা রানী যেটা পারিনি সেটা তুই পারবি? কিন্তু এটা তুই এত নিশ্চিত হয়ে কিভাবে বলছিস? আমি নিশ্চিত যে আমি সন্তানের জননী হবই, আর আমার সন্তান হবে সোনার সন্তান। এইসব বলছিস কি রে? সোনার সন্তান?
আবার বলছিস সন্তান হবেই। আচ্ছা ছোট, তোর শরীর খারাপ হয়নি তো? তুই ঠিক আছিস তো ছোট? আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে তোমরা আমার কথার মানে বুঝতে পারছো না। আমি তোমাদেরকে ভেঙে বলছি, শোনো তাহলে। আমার এক বন্ধু আছে। আমার বন্ধু সাধারণ কেউ নয় গো, আর সে যেটা বলে সব সময় সেটাই সত্যি হয়। সে আমাকে বলেছে আমি সোনার সন্তানের মা হব। তাই বল। যাক, শুনেও শান্তি লাগলো যে আমাদের এতদিনের স্বাদ এবার পূরণ হবে। এবার আমরা নিশ্চিন্ত। ঠিক আছে রে, তুই বিশ্রাম নে। মহারাজ হয়তো এক্ষুনি চলে আসবে। ঠিক আছে বুবু। এরপর কেটে যায় বেশ কিছুদিন। অন্যদিকে টুনটুনি একা একা জঙ্গলে ঘুরতে থাকে। আজ বেশ কিছুদিন হলো আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসছে না। আমার টোনা মারা যাওয়ার পর আমি তো একদমই একা হয়ে গিয়েছিলাম। বন্ধু তখন আমার পাশে এসে না দাঁড়ালে আমি হয়তো আর বেঁচেই থাকতে পারতাম না। ওই তো আমাকে সব সময় সঙ্গ দিয়েছে, কিন্তু কদিন হঠাৎ করে বন্ধুর কি হলো? বন্ধু আসছে না কেন আমার সাথে দেখা করতে? বন্ধুর কোনো বিপদ হলো না তো, নাকি শরীর খারাপ করেছে? না না, আমার বন্ধুর খোঁজ আমাকে নিতেই হবে। আমি আজই যাব আমার বন্ধুর বাড়িতে। এই বলে টুনটুনি উড়ে চলল। অন্যদিকে ছোট রানীও একা একা মন মরা হয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকতো। সব সময় তারও তার বন্ধুর কথা মনে পড়তো। আজ কতদিন হয়ে গেল বাবার বাড়ি থেকে এসেছি। বাবাকে দেখতে আজ বড্ড ইচ্ছে করছে। আমি চলে আসার পর বাবা অনেক একা হয়ে গেছে, আর আমার বন্ধুটার সাথেও কতদিন হলো আমার দেখা হয় না। জানি না সেও কেমন আছে। আচ্ছা, মহারাজকে কি আমি বলবো আমাকে কিছুদিনের জন্য যেন বাবার বাড়িতে দিয়ে আসে? না না, মহারাজ যেমন রাগী, যদি আমার বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলেই রাগ করে। অবশ্য আমি যদি মহারাজকে একটা সন্তান উপহার দিতে পারি তাহলে তো মহারাজ আমার উপর খুশি হবে। মহারাজের কাছে যা চাইবো মহারাজ আমাকে খুশি মনে তাই দেবে। কিন্তু এতদিন পার হয়ে গেল, এখনো তো আমি সন্তান সম্ভবা হলাম না। বন্ধু তো আমাকে বলেছিল আমি খুব তাড়াতাড়ি সন্তানের মা হব। বন্ধু, ও বন্ধু, কোথায় তুমি? তখনই একটা বয়স্ক লোক ঘর থেকে বেরিয়ে এলো। কে 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 ডাকে? কে কাকে ডাকাডাকি করছে? আমি টুনি গো, আমি এসেছি আমার বন্ধুর খোঁজে। তা তোমার বন্ধু কে গো টুনি? তুমি আমার মেয়ে ঝুমার কথা বলছো? তা বাছা, ঝুমা তো তোমার সাথে আর দেখা করতে যাবে না। কি বলছো এসব? আমার বন্ধু আমার সাথে কেন দেখা করতে যাবে না? কি হয়েছে আমার বন্ধুর? খুশির খবর আছে গো। বেশ কিছুদিন হলো আমার মেয়েটাকে মহারাজ তার ছোট রানী করে প্রাসাদে নিয়ে গেছে। সে এখন রাজরানী গো, রাজরানী। সে কি আর এখন এদিকে আসবে বলো? সে কি বলছো? এই রাজ্যের রাজা মানে প্রতাপ শাহ? সে তো খুবই অহংকারী রাজা। তার সাথে তুমি কেন আমার বন্ধুর বিয়ে দিলে? আহ, তোমার কাছে শুনে কি আমার মেয়ের বিয়ে দিতে হবে নাকি? আমার মেয়ের 7 জন্মের কপাল যে সে রাজরানী হয়েছে। ও এখন অনেক সুখে আছে। যাও তো বাপু, বিরক্ত করো না। ঝুমার সাথে তোমার আর দেখা হবে না। রাজা প্রতাপ শাহের সাথে তার বন্ধুর বিয়ে হয়েছে শুনে সে অনেক কষ্ট পায় আর সেখান থেকে উড়ে চলে যায়। বন্ধু, এটা কি হয়ে গেল? ওই রাজা আমার টোনাকে হত্যা করেছিল, আর আমি তাকে অভিশাপ দিয়েছিলাম যে কোনোদিনও রাজার সন্তানের পিতা হতে পারবে না। আর তাই এখন পর্যন্ত তার ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি। আর তোমাকে সেখানে যেতে হলো বন্ধু। আমি যে আমার অভিশাপ আর ফিরিয়ে নিতে পারবো না, আর তোমার সাথে দেখাও করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দিও বন্ধু। এভাবে কেটে যায় অনেক বছর, কিন্তু আশায় আশায় থেকেও ছোট রানীর কোনো সন্তানই হয় না। এবার মহারাজ অনেক ভেঙে পড়ে। আমার প্রিয় সাতরানী, আমি জানি আমি আর কোনোদিনও সন্তানের মুখ দেখতে পারবো না। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই সংসার, রাজ্য আর রাজত্ব ত্যাগ করব।
এবার আমাকে কেউ তোমরা বাধা দিতে পারবে না। না না মহারাজ, আপনি যদি না থাকেন এই রাজ্যে আমরাও থাকতে পারবো না। আপনি যেখানে যাবেন আমরাও 7 রানী মিলে সেখানেই যাব। কি রে ছোট, তুই না বলেছিলি তুই সন্তানের মা হবি, কিন্তু কই কই তোর সেই সোনার সন্তান? আমিও যে বুঝতে পারছি না দিদি, তাহলে কি আমার বন্ধু মিথ্যা বলেছিল আমায়? চুপ কর তুই। আজ তুই যদি মহারাজকে একটা সন্তান দিতে পারতি তাহলে আজ মহারাজ গৃহ ত্যাগ করতে চাইতো না। ছোট রানী দ্বিতীয় রানীর কথায় অনেক কষ্ট পেল, ছুটে তার কক্ষে চলে গেল। বড় রানী তখন বলল, মেঝো, এ কি করলি তুই? ছোটকে কথা শোনালি? আমরা কেউই তো মহারাজকে সন্তান দিতে পারিনি, আর তুই শুধু কেন ওকে দায়ী করলি? অপরাধী হলে তো আমরা সবাই একসাথে অপরাধী হব। আহ, তোমরা আমার যাবার সময় এরকম নিজেদের মধ্যে অশান্তি করো না। বড় রানী, যাও ছোট রানীকে ডেকে আনো। আগে মহারাজ। বড় রানী ছোট রানীর ঘরে যায় আর গিয়ে দেখতে পায় যে ছোট রানী অনেক কাঁদছে। ছোট, কাঁদিস না বোন। মেঝো না বুঝে তোকে 4টি কথা বলে ফেলেছে, ওর কথায় তুই কিছুই মনে করিস না। না বাবু, আমি কিছুই মনে করিনি। আমার বন্ধু তো বলেছিল যে আমি সন্তানের জননী হব, তার কথা যে কখনো মিথ্যা হয় না। তবে আজ কেন এই কথাটা মিথ্যা হলো দিদি, আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আচ্ছা ছোট, বলতো কে তোর সেই বন্ধু? কার কথাই তোর এত বিশ্বাস? আমার বন্ধু কোনো মানুষ নয় দিদি, সে একটি পাখি, টুনটুনি পাখি, আমার খুব ভালো বন্ধু। বড় রানী টুনটুনি পাখির কথা শুনে অবাক হয়ে যায়। কি বলছিস কি তুই? টুনটুনি পাখি? হ্যাঁ গো, জানো আমার বন্ধুটার মনে অনেক কষ্ট ছিল। কোনো এক রাজা তার টুনাকে তীর নিক্ষেপ করে হত্যা করেছিল, আর এজন্য টুনির মনে অনেক কষ্ট ছিল। ছোট রানীর কথায় বড় রানী বুঝতে আর বাকি রইল না, এই সেই টুনটুনি যে রাজাকে অভিশাপ দিয়েছিল। আরে ছোট, আমাদের মহারাজ তো ওই টুনাকে তীর নিক্ষেপ করেছিল, আর ওই টুনি তাই মহারাজকে অভিশাপ দিয়েছিল যেন মহারাজ কোনোদিনও সন্তানের বাবা না হয়। কি বলছো কি এসব বুবু? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। এখন তুই একমাত্র পারিস তোর বন্ধুকে বলেই অভিশাপ তুলে নিতে, তাহলে যে আমরা এই রাজ্যের উত্তরাধিকারী পাবো, আর মহারাজও গৃহ ছেড়ে কোথাও যাবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো বুবু। আমি যাব আমার বন্ধুর কাছে, তাকে গিয়ে আমি সব কথা খুলে বলবো। আমি তাকে বলবো অভিশাপ তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু এখন যে মহারাজ আমাদের কোনো কথাই শুনছে না, তুই যা এক্ষুনি মহারাজকে আটকা। এরপর ছোট রানী আর বড় রানী রাজার কাছে আসে। মহারাজ, আমি আজও পর্যন্ত আপনার কাছে কিছুই চাইনি, আজ একটা জিনিস চাইবো মহারাজ। হ্যাঁ রানী, আমি সবাইকে কিছু না কিছু উপহার দিয়েছি, শুধুমাত্র তোমাকে কিছু দেওয়া হয়নি। বলো তুমি কি চাও? আমি আপনার কাছে একটা বছর চাই। এ কেমন চাওয়া? তুমি আমার কাছে 1 বছর চাইছো মানে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ 1 বছর। আপনি আমাকে 1 বছর সময় দিন। আমি কথা দিচ্ছি এই 1 বছরের মধ্যে আমি আপনাকে একটা সন্তান উপহার দেব, আর সেটা যদি আমি না পারি তাহলে আপনাকে আমরা আর কেউই আটকাবো না। হ্যাঁ মহারাজ, ছোট যখন এত করে বলছে তাহলে আপনি দয়া করে ওর কথা রাখুন। এ কি ছোট, তুই তো মহারাজকে বলে দিলি যে তুই 1 বছরের মধ্যে এবার একটা সন্তান উপহার দিবি, তা পারবি তো, নাকি এবারও মহারাজকে হতাশ করবি? বুবু, আমার উপর বিশ্বাস রাখো, এবার আমি মহারাজের স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন পূরণ করব। তা ছোট, কি এমন জাদু পেলি রে যে জাদু সাহায্যে 1 বছরের মধ্যে তুই মহারাজকে সন্তান উপহার দিবি? আহ সেজো, তোরা এভাবে বলছিস কেন? তোরা কি চাস না আমাদের প্রাসাদে একটা সন্তানের জন্ম হোক, আমাদের রাজ্যের একজন উত্তরাধিকারী আসুক, মহারাজের সব হতাশা দূর হোক? আমাদের রাজ্যের একজন উত্তরাধিকারী আসুক আর মহারাজের সব হতাশা দূর হোক।
হ্যাঁ চাই তো, কিন্তু এতদিন হয়ে গেল ছোট বউ তো আমাদের মতো মা হতে পারেনি। এই নিয়ে মহারাজের মন এমনিতেই খারাপ, আর আবার যদি 1 বছর পর সে সন্তানের মুখ না দেখতে পাই, তাহলে সে আর নিজেকে সামলাতে পারবে না দিদি, সে যে একেবারে ভেঙে পড়বে। না না বুবু, আমি যেহেতু মহারাজের কাছে 1 বছর সময় চেয়ে নিয়েছি, দেখবে আমি ঠিক মহারাজের স্বপ্ন পূরণ করব। এই বলে ছোট রানী বারান্দায় গিয়ে দাঁড়ায়। অনেকদিন হয়ে গেল বন্ধু, আমি জানি বন্ধু তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমার সাথে কথা না বলে তুমি থাকতে পারবে না, আর আমাকে না দেখেও তোমার অনেক কষ্ট হবে। আমারও যে তোমার জন্য অনেক মন খারাপ করে। বন্ধু, আজ আমি তোমাকে ডাকছি, তুমি দয়া করে আমার কাছে এসো, আমার সাথে একবার দেখা করো। তোমার বন্ধু যে আজ বড় নিরুপায়, দয়া করে আমার সামনে এসো বন্ধু। আজ আমার বন্ধুর কথা খুব মনে পড়ছে। কতদিন হলো আমার বন্ধুকে দেখি না। আমার বন্ধু নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে কি আমি একবার লুকিয়ে লুকিয়ে যাব আমার বন্ধুকে দেখতে? হ্যাঁ হ্যাঁ, যাই। রাজপ্রাসাদে না হয় নাই ঢুকবো, দূর থেকে আমার বন্ধুকে একবার দেখে আমি চলে আসবো। ছোট, তোর কি মনে হয় তোর ডাকে টুনটুনি আসবে? দিদি, আমি যতদূর আমার বন্ধুকে চিনি, আমার বিশ্বাস আছে সে নিশ্চয় আমার ডাকে আসবে। তাই যেন হয় রে। টনি বন্ধু, তুমি কোথায় আছো? তুমি কি আমার ডাক শুনতে পাও না? তোমার বন্ধু যে তোমায় ডাকছে, একবার আমার সামনে তুমি দেখা দাও না। এদিকে টুনি উড়াল দেয় রাজপ্রাসাদের উদ্দেশ্যে। কিছু দূর এসে সে আবারও থেমে যায়। এ কি করছি আমি? ওই রাজপ্রাসাদে আমি আবার যাব, যে রাজা আমার টোনাকে নির্মম ভাবে হত্যা করেছিল? না না, এসব আমি কি করে ভুলে যেতে পারি? আমি কিছুতেই ভুলতে পারবো না। কিন্তু আমার বন্ধু যে আমায় ডাকছে, আমি কি করে আমার বন্ধুর কথা উপেক্ষা করি? না হয় আমি আমার বন্ধুকে দূর থেকে এক নজর দেখেই চলে আসব। এই বলে টুনি আবারও উড়াল দেয়, আর এক সময় সে রাজপ্রাসাদের সীমানায় চলে আসে। এদিকে ছোট রানীর চোখ পড়ে টুনির দিকে। সে টুনির আশা দেখে অনেক খুশি হয়ে যায়। ওই দেখো বুবু, আমার বন্ধু আসছে। আমি তোমায় বলেছিলাম না, আমার বন্ধু আমার ডাক শুনে না এসে পারবে না। ওই দেখো, ও এসেছে। কিন্তু টুনি তো অনেক দূরে রয়েছে রে, এদিকে আসছেই না। আর টুনি যদি না আসে, তাহলে কি করে তুই মহারাজের দেয়া অভিশাপ তুলবি? ডাক ছোট, ওকে আবারও ডাক, ওর অভিমান তুই ভাঙা। টনি বন্ধু, তুমি দূরে আছো কেন? আমার কাছে আসবে না? এসো বন্ধু, আমার কাছে এসো। ঠিক তখনই রাজা সেখানে চলে আসে। আর রাজাকে আসতে দেখে টুনটুনি আসতে গিয়েও থেমে যায়। না না, ওই তো সেই দুষ্টু রাজা যে আমার টোনাকে হত্যা করেছিল। না না, আমি কিছুতেই ওর সামনে যেতে পারবো না। বন্ধু, তুমি আমায় মাফ করে দিও, আমি তোমার কাছে যেতে পারলাম না। এই বলে টুনি উড়ে চলে যায়। রাজা চলে আসায় ছোট রানীর তার বন্ধু টুনটুনির সাথে কথা বলা হয় না। একই রানী, তোমরা এই সময় বারান্দায় দাঁড়িয়ে কি করছো? না না মহারাজ, তেমন কিছু না, এমনিতেই ছোট আর আমি দুজনে একটু সময় কাটাচ্ছিলাম। এরপর কেটে যায় আরো কয়েকটা দিন। ছোট রানীর সাথে টুনটুনিও দেখা করতে আসে না। কিভাবে সে তার টুনটুনি বন্ধুর সাথে দেখা করবে আর রাজার উপরে থাকা অভিশাপ দূর করবে, সেটা নিয়ে সে অনেক চিন্তিত ছিল। এরপর কেটে যায় আরো কয়েকটা দিন। ছোট রানীর সাথে টুনটুনি দেখা করতে আসে না। ছোট রানী অনেক চিন্তায় ছিল, কিভাবে সে তার টুনি বন্ধুর সাথে দেখা করবে আর রাজার উপরে থাকা অভিশাপ সে দূর করবে। না, এভাবে প্রাসাদে বসে থাকলে হবে না। একের পর এক সময় পার হয়ে যাচ্ছে, আমাকে যে করেই হোক আমার বন্ধুর সাথে দেখা করতে হবে। কিন্তু মহারাজ তো আমাকে এই প্রাসাদের বাইরে যেতে দেবে না। ও, এই ব্যাপারে আমাকে একজনই সাহায্য করতে পারে, সে হচ্ছে বুবু। যাই, বুবুর সাথে একবার দেখা করে আসি। তখন ছোট রানী বড় রানীর কক্ষে যায়
আর বড় রানীর সাথে আলোচনা করতে থাকে যে কিভাবে টুনির সাথে দেখা করা যায়। ছোট, তুই একদম চিন্তা করিস না, আমি তোকে তোর বাবার বাড়ির পাঠানোর ব্যবস্থা করব। প্রয়োজনে আমি মহারাজের সাথে নিজে কথা বলবো। হ্যাঁ বাবু, আমি আর দেরি করতে চাইছি না, কাল যে করে হোক আমার যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি এক্ষুনি যাচ্ছি মহারাজের কাছে। পরদিন সকালবেলা রানী রাজাকে বুঝিয়ে ছোট রানীকে তার বাবার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলো। ছোট রানী, নেহাত তোমার বাবার শরীর খারাপ, তাই তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু 2 দিন, তার বেশি কিন্তু তুমি থাকতে পারবে না। ঠিক আছে মহারাজ। প্রহরীরা, যাও ছোট রানীকে তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। আজ্ঞে মহারাজ। ছোট রানী কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় তার বাবার বাড়িতে। মারে, তুই এসেছিস মা? কতদিন পর তোর এই বুড়ো বাপটাকে দেখতে এলি মা। বাবা, তুমি তো আমাকে রাজার ঘরে বিয়ে দিয়েছো, আর মহারাজের অনুমতি ছাড়া যে আমি আসতে পারি না। তুমি কেমন আছো বাবা? হ্যাঁ রে মা, তুই না আসলে কি হবে? আমি এটা ভেবে শান্তি পাই যে তুই অনেক সুখে আছিস। ভালো হয়েছে মা, তুই এসেছিস, কয়েকদিন বাপ মেয়ে একসাথে থাকতে পারবো। না বাবা, আমি 2 দিনের জন্য এসেছি, আর তাও একটা কাজ হাতে করে এসেছি। আচ্ছা বাবা, আমি তোমার সাথে পরে কথা বলবো, আমি একটু আসছি। এ কথা বলেই ছোট রানী হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। তার বাবা তাকে দেখে একটু অবাকই হলো। এই তো এলি এখানে, আবার কোথায় যাচ্ছিস? ছোট রানী কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সে জঙ্গলে প্রবেশ করে, যেখানে সে তার টুনি বন্ধুর সাথে সাক্ষাৎ করত। এই তো সেই জায়গা যেখানে আমি আমার বন্ধুর সাথে রোজ গল্প করতাম, কিন্তু আজ আমার বন্ধুকে তো এখানে দেখতে পাচ্ছি না। ওহ, বুঝেছি, আমি নেই দেখে বন্ধু আর এখানে আসে না। তবে আজ আমার বন্ধুকে আমার ডাক শুনতেই হবে। বন্ধু, বন্ধু তুমি কোথায়? দেখো, তোমার সাথে দেখা করতে এসেছি। ছোট রানীর ডাক শুনে তখনই সেখানে টুনটুনি পাখি এসে হাজির হয়। ছোট রানীকে দেখে টুনটুনি কেঁদে ফেলে। বন্ধু। টুনটুনির 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে দেখে খুশি হওনি? বন্ধু, তুমি আমার একমাত্র সাথী ছিলে, আর এতদিন হয়ে গেল আমি তোমার দেখা পাই না, তোমার সাথে কথাও বলতে পারি না। আমি যে আবার অনেক একা হয়ে গেছি। অনেকদিন পর টুনটুনিকে পেয়ে ছোট রানী তার সাথে জমিয়ে গল্প করতে লাগলো। এদিকে সেজো আর মেঝো দুজনে একসাথে কথা বলছিল। আচ্ছা সেজো, বলতো আমাদের ছোট রানী কি পারবে মহারাজকে সন্তান এনে দিতে? আমার কিন্তু মনে হয় ওইসবের কিছুই পারবে না। দেখ না কেমন আজগুবি কথা বলে। আমার কাছেও ব্যাপারটা না অনেক খটকা লাগছে। দেখিস না ও কেমন করে বলে, ওর বন্ধু নাকি ওকে বলেছে ওর সোনার সন্তান হবে। আচ্ছা তুই বল, মানুষের কি কখনো সোনার সন্তান হয়? জানি না এসব আজগুবি কথা ও কোথা থেকে পাই। তবে সত্যি সত্যি যদি ওর সোনার সন্তান হয়, তবে আমি নিজের হাতে আমার মনের মতো করে ওকে বড় করব। দেখ সেজো, তুই আমার থেকে ছোট, তাই তুই আমার থেকে কম বুঝিস। তুই কি পারবি বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে? আমি নিজের হাতে ওকে বড় করব। আমার কতদিনের স্বাদ আমার একটা সন্তান হবে, এখনই নিজেদের মধ্যে এত কথা কাটাকাটি করছি আমরা। এদিকে বড় রানী অনেক চিন্তা করতে থাকে। ছোট কি পারবে টুনটুনির কাছ থেকে মহারাজকে সাপ মুক্ত করতে? আমার বিশ্বাস আছে ছোট খালি হাতে কিছুতেই ফিরবে না। এবার হয়তো আমাদের সবার আশা পূরণ হবে, মহারাজের মনের কষ্ট দূর হবে, আমাদের এই প্রাসাদে আবার সুখ শান্তি ভরে যাবে। বন্ধু, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তাই তো আমার কথা তুমি ফেলতে পারবে না। আমার একটা আবদার তোমাকে আজ রাখতেই হবে। বন্ধু, তুমি তো জানো আমি আজ পর্যন্ত তোমার কোনো কথাই ফেলিনি, আর আজও ফেলবো না।
বলো, কি চাও আমার কাছে? বন্ধু, তুমি আমাকে বলেছিলে না আমি নাকি সোনার সন্তানের জননী হব? কিন্তু দেখো বন্ধু, আমার এত বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। এখন তুমি একমাত্র পারো আমার কোলে একটা সন্তান এনে দিতে। কি বলছো বন্ধু? আমি একটা সাধারণ টুনি, আমার কি আর সাধ্য আছে? আমি জানি বন্ধু, তুমি চাইলেই আমি সোনার সন্তানের মুখ দেখতে পাবো। এসব কি বলছো বন্ধু? আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধু, না জানার ভান করলে হবে না। আমি জানি মহারাজ তোমার সাথীকে হত্যা করেছিল, আর তা দেখে তুমি তাকে অভিশাপ দিয়েছিলে। আজ আমি তোমার বন্ধু হয়ে তোমার কাছে মিনতি করছি, দয়া করে তুমি মহারাজের অভিশাপ তুলে নাও। আজ ওই অভিশাপে আমরা 7জন রানী সন্তানের মুখ দেখতে পাচ্ছি না। না না বন্ধু, এটা কিছুতেই সম্ভব নয়। ওই রাজা অনেক অহংকারী রাজা, আমার টুনাকে হত্যা করেছিল। তুমি এইসব বিষয়ে আমাকে আর কিছুই বলো না। ওই রাজাকে যে শাস্তি পেতেই হবে। আমি জানি বন্ধু, অনেক বড় অন্যায় করেছে মহারাজ, আর তার জন্য সে তো শাস্তি পেয়েছে। এখন অন্তত আমার মুখের দিকে তাকে তাকে ক্ষমা করে দাও। আসলে এতদিন আমি আমার ছোট রানীকে একবারও তার বাবার বাড়িতে যেতে দিইনি। ও ছাড়া তো ওর বাবার কেউই নেই। আসলে আমার উচিত ছিল ওকে মাঝে মাঝে ওর বাবার বাড়িতে যেতে দেয়া। ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে, আর ওর মন নিশ্চয় খারাপ হয়ে গেছে। আমি কাল নিজেই যাব আর তার বাবাকে দেখে আসব। বড় রানী আড়াল থেকে সব কথা শুনে ফেলল। সর্বনাশ! মহারাজ ছোটর বাবার বাড়ি যাবে? উনি যদি যাই, তাহলে তো উনি সব বুঝে যাবে যে আমরা মহারাজকে মিথ্যা বলেছি। তাহলে তো আর রক্ষে থাকবে না। বন্ধু, তুমি আমার কাছে আমার প্রাণটা চেয়ে নাও, আমি দিয়ে দেব। কিন্তু ওই রাজার জন্য আমার কাছে ছাফাই করতে এসো না। বন্ধু, আমি তোমার প্রাণ চাই না। তুমি কি করে ভাবলে আমি তোমার প্রাণ চাইবো? তোমার প্রাণের সাথে যে আমার প্রাণ জড়িয়ে আছে। বন্ধু, তুমি আমাকে মাফ করে দাও। আমি কিছুতেই অভিশাপ তুলতে পারবো না। ঠিক আছে, তুমি যদি আমার কথা না রাখো, তাহলে এখানে আমি আমার জীবন ত্যাগ করব। না বন্ধু, এসব তুমি কি বলছো? দেখা দিন প্রভু, আপনার গোলাম আপনার জন্য অপেক্ষা করছে। দেখা দিন প্রভু। কি হলো মালিক? আপনি কেন আমাটাকে সাড়া দিচ্ছেন না? তাহলে কি আপনি আমার যজ্ঞে খুশি হননি? এই সব কিছু বলতে বলতে সন্ন্যাসিনী একটি মন্ত্র পাঠ করলো। ঠিক তখনই এক বিশাল ছায়ামূর্তি এসে হাজির হলো। আমি তোর যজ্ঞে খুশি হয়েছি। বল, তুই কি চাস? মালিক, আমি চির অমর হতে চাই। তোর মনের আশা পূর্ণ হওয়ার নয়। কেন মালিক? আমি তো আপনার কথা মতো সব সাধনা পূর্ণ করেছি। তাহলে কেন আমি চির অমর হতে পারবো না? এদিকে ছোট রানীর কান্না আর কাকতি মিনতি দেখে টুনটুনি পাখি অনেক কষ্ট পেতে থাকে। বন্ধু, ও বন্ধু, তুমি কেঁদো না। এভাবে কাঁদলে তোমার শরীর খারাপ করবে। এবার অন্তত শান্ত হও। তোমার কান্না যে আমি সইতে পারি না বন্ধু। আমি যদি আমার সন্তানের মুখই না দেখতে পেলাম, তাহলে আমার জীবন যে বৃথা টুনি। আর তুমি তো নিজেই আমাকে বলেছিলে আমি নাকি সোনার সন্তানের জননী হব। তাহলে কি সেদিন তুমি আমায় মিথ্যা বলেছিলে? মিথ্যা আশা দিয়েছিলে আমায়? এই টুনি কখনো মিথ্যা বলে না বন্ধু। আজ যদি এই পাপী রাজার সাথে তোমার বিবাহ না হতো, তাহলে আমি তোমাকে এত কাঁদতে দিতাম না, আর তোমার কোলে সন্তানও আসতো। আমি এসব কথা শুনতে চাই না টুনি। আর তুমি যেহেতু আমার কথা শুনে তোমার অভিশাপ তুলে নিতে পারবে না, তাহলে এই জীবন আমার বৃথা। এই বৃথা জীবন রেখে আমার কি লাভ? এ কথা বলেই ছোট রানী হাঁটতে শুরু করলো। অন্যদিকে মহারাজ তার ঘোড়া নিয়ে রওনা দেয় ছোট রানীর বাবার বাড়ির উদ্দেশ্যে। আর বেশ কিছুক্ষণের মধ্যেই সে সেখানে পৌঁছে যায়। রাজাকে দেখেই ছোট রানীর বাবা এগিয়ে আসে। মহারাজ, আপনি আপনি আমার বাড়িতে আপনার পায়ের ধুলো দিয়েছেন। আমার কি সৌভাগ্য! একই বাবা, আপনি এই শরীর নিয়ে এভাবে বেরিয়ে এলেন কেন? আপনার তো বিশ্রামের প্রয়োজন। চলুন, এক্ষুনি আপনাকে শুয়ে দিয়ে আসি।
কেন মহারাজ, আমার শরীর তো একদম ঠিক আছে। হ্যাঁ, তবে বয়স হয়েছে তো, কিন্তু তারপরও আমি বেশ সুস্থ আছি। ছোট রানীর বাবার কথা শুনে রাজা অবাক হয়ে যায়। এসব কি বলছে কি উনি? সত্যি তো, ওনাকে দেখে তো একটুও অসুস্থ মনে হচ্ছে না। তাহলে বড় রানী আর ছোট রানী আমাকে মিথ্যে বলল? আমার সাথে মিথ্যাচারের শাস্তি ছোট রানী আর বড় রানীকে পেতেই হবে। মহারাজ, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আমার কি কোনো কিছু তো ভুল হয়েছে? আর এখানে ভাবে দাঁড়িয়ে না থেকে চলুন, আমার কুটিরের ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি। এরপর রাজা ছোট রানীর বাবার কুঠিরে প্রবেশ করে, আর সেখানে গিয়ে সে ছোট রানীকে দেখতে পায় না। এ কি বাবা, ছোট রানী কোথায়? এই কুটিরে তো তাকে দেখতে পাচ্ছি না। একটু আগেই আমার মেয়েটা এলো, আর আমার সাথে দু চারটে কথা না বলেই কোথায় যেন বেরিয়ে গেল। কি বলছেন কি? এখানে এসে ছোট রানী আপনাকে সময় দেয়নি? ও এসেই বাইরে বের হয়ে গিয়েছে? হঠাৎ করে কি হলো ছোট রানীর? বন্ধু, ও বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও বন্ধু, আমার উপর রাগ করো না। কোথায় আর যাবো টুনি? ওই নদীর পানিতে ডুবে মরা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। এ কথা বলে ছোট রানী আবারও হাঁটতে থাকে। এক সময় সে নদীর পাড়ে পৌঁছে যায়, আর কোনো দিকে না তাকিয়ে সে নদীর পানিতে নামতে থাকে। টুনিও ছোট রানীর পিছু পিছু এগিয়ে যেতে থাকে। বন্ধু, বন্ধু, তুমি এটা কি করছো? তুমি পাগলামি করো না বন্ধু, থামো, থামো বলছি। সেদিন ওই রাজার জন্য আমার টোনাকে হারিয়েছিলাম, আর আজ ওই রাজার জন্য আমি তোমাকে হারাতে পারবো না। অন্যদিকে বড় রানী রাজাকে কোথাও না দেখতে পেয়ে প্রাসাদে এ ঘর ও ঘর খুঁজতে থাকে, কিন্তু রাজাকে সে কোথাও খুঁজে পায় না। এ কি, মহারাজ কোথায় গেল? কোন রানীর ঘরেই তো ওনাকে দেখতে পেলাম না। তাহলে কি উনি রাজসভায় আছেন? বড় রানী রাজসভায় যায়, কিন্তু সেখানে গিয়েও সে রাজাকে দেখতে পায় না। এ কি, মহারাজ তো রাজসভায়ও নেই। কোথায় গেল উনি? প্রহরী, প্রহরী! প্রহরী এগিয়ে আসে। আগে বড় রানীমা, আদেশ করুন। আচ্ছা প্রহরী, একটা কথা বলতে পারবে? মহারাজকে কোথাও দেখতে পাচ্ছি না। তিনি কোথায় গেছে সেটা কি তুমি জানো? জি রানীমা, ছোট রানীর বাবার শরীর নাকি খুব খারাপ, তাই মহারাজ তাকে নিজে দেখতে গিয়েছেন। সর্বনাশ হয়ে গেছে। আগে রানীমা, কি হয়েছে? না না, কিছুই হয়নি। যাও, তুমি এখন যাও। এখন কি হবে? আমরা তো ছোটর বাবার মিথ্যে শরীর খারাপের কথা বলে ওকে বাবার বাড়িতে পাঠিয়েছি। মহারাজ ওখানে গিয়ে তো এসব কিছু জেনে ফেলবে। আমরা তো মহারাজকে মিথ্যা বলেছি। মহারাজ তো মিথ্যা বলা একেবারে সহ্য করতে পারে না। এখন কি হবে? এদিকে ছোট রানী টুনটুনির কথা না শুনে নিজের জীবনকে বিসর্জন দিতে থাকে। টুনটুনি তার প্রিয় বন্ধুর এরকম পরিণতি কিছুতেই মেনে নিতে পারছিল না। বন্ধু, আর এগিয়েও না, ওই নদী যে সর্বনাশা। তুমি যদি আর একটু এগিয়ে যাও তাহলে যে তোমার ঠাঁই মিলবে না। ফিরে এসো বন্ধু, ফিরে এসো। তুমি যদি মহারাজের উপর থেকে অভিশাপ তুলে না নাও, আমি কিছুতেই ফিরবো না টুনি। তোমার টোনার মতো আমাকেও তুমি চিরতরে হারিয়ে ফেলবে। না, এটা কখনোই হতে পারে না বন্ধু। আমার টোনার মতো আমার বন্ধুকে হারিয়ে যেতে দিতে পারি না। টোনা, তুমি আমাকে মাফ করে দিও। আজ আমার বন্ধুকে বাঁচানোর জন্য আমি ওই রাজার দেওয়া অভিশাপ তুলে নেব। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বন্ধুকে বাঁচাতে চাই। বন্ধু, বন্ধু, আমার কথা শোনো। তুমি নদীর পানি থেকে উঠে এসো। আমি মহারাজের উপর থেকে সব অভিশাপ তুলে নিচ্ছি। সত্যি বলছো টুনি? এরপর ছোট রানী খুশি মনে পানি থেকে উঠে আসে। বন্ধু, তুমি সত্যি বলছো তো? মহারাজের উপর থেকে তুমি তোমার সব অভিশাপ তুলে নিয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, আমার অভিশাপের থেকে যে আমার বন্ধুর জীবনের দাম অনেক বেশি। আর কখনো কাঁদবে না তুমি, তোমার চিন্তা নেই। দেখবে
এবার তোমার কোল আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হবে, আর সেই কন্যাই হবে তোমার সোনার কন্যা। সত্যি বলছো টুনি? আমার এতদিনের স্বপ্ন পূরণ হবে? রাজ্য আবার খুশিতে ভরে যাবে? মহারাজ আবার সন্তানের মুখ দেখতে পাবে? হ্যাঁ গো হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমার সব স্বপ্ন পূরণ হবে। তুই চির অমর হতে পারিস, তবে একটা বাধা আছে। এই রাজ পরিবারের সন্তানের হাতে তোর মৃত্যুযোগ আছে। তাকে যদি তুই জন্মের আগেই মেরে ফেলতে পারিস, তাহলে তুই চির অমর হয়ে যাবি। কিন্তু মালিক, আমি যতদূর জানি যে ওই রাজার কোনো সন্তানই হবে না। রাজার সপ্তম স্ত্রীর ঘরে এক আশ্চর্য কন্যার জন্ম হবে, আর সেই কন্যাই হবে তোর মৃত্যুদূত। না না, কিছুতেই না। আমি কিছুতেই ওই কন্যাকে জন্ম নিতে দেব না। ওই কন্যা জন্মের আগে আমি তাকে শেষ করে দেব। বুবু, তুমি মহারাজকে মিথ্যে বলে ঠিক করনি। এখন যদি মহারাজ রেগে গিয়ে আবারও প্রাসাদ ত্যাগ করতে চান? আমার মনে হচ্ছে তুমি ছোট রানীর কথা বিশ্বাস করে ভুল করেছো বুবু। আর আমরা এটাও জানি যে তুমি ভাবছো ছোট রানী আমাদের রাজ পরিবারের সন্তান জন্ম দেবে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের মতোই সন্তান ও জন্ম দিতে পারবে না। আহ মেজো সেজো, তোরা বড্ড বেশি কথা বলিস রে। আমি এমনিতে খুব চিন্তায় আছি। ভাবছি মহারাজকে কিভাবে শান্ত করা যায়। এইসব কথা না বলে আমাকে একটু বুদ্ধি দে তো। আমি জানি না কি উপায়ে তুমি মহারাজকে শান্ত করবে, কিন্তু মহারাজ যদি এই প্রাসাদ ত্যাগ করে, তাহলে তুমি বড় বুবু হলেও তোমাকে ছেড়ে কথা বলবো না। জানি না মহারাজ প্রাসাদে ফেরার পর কি হবে। এদিকে ছোট রানী তার বাবার কুঠিরে ফিরে আসে, আর সে মহারাজকে দেখেই ভয় পেয়ে যায়। একি মহারাজ, আপনি কখন এলেন? রানী, এখন কথা বলার সময় নেই, চলো এক্ষুনি প্রাসাদে ফিরে চলো। মনে হচ্ছে মহারাজ অনেক বেশি রেগে আছেন। কি হলো ছোট রানী? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? দাঁড়িয়ে আছো কেন? চলো বলছি। এরপর রাজা ছোট রানীকে নিয়ে প্রাসাদে ফিরে আসে। আজ এত বছর বড় রানী কখনো কোনোদিন আমার সাথে মিথ্যা বলেনি। আজ এমন কি ঘটলো যে বড় রানী ছোট রানীর কথায় আমাকে মিথ্যে বললে? মহারাজ, বুবুর কোনো দোষ নেই। বাবাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, আর আপনি তো আমাকে আমার বাবার বাড়িতে যেতেই দিতে চান না। তাই আর কি আমি বুবুকে আমার বাবার মিথ্যে শরীর খারাপের কথা বলেছিলাম। তাই বলে আমার সাথে মিথ্যা? ছোট রানী, তুমি মিথ্যা বলে অন্যায় করেছো, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। জি মহারাজ, আমি অন্যায় করেছি, আর তার জন্য আমি যে শাস্তি পাই আমি মাথা পেতে নেব। বলুন বলুন, কি শাস্তি দিতে চান আমাকে? তোমাকে 3 মাসের জন্য বনবাস দেওয়া হলো। কাল সকালে আমার প্রহরীরা তোমাকে গভীর জঙ্গলে রেখে আসবে। ঠিক আছে মহারাজ, আমি রাজি। না না মহারাজ, সামান্য একটা মিথ্যে বলার অপরাধে আপনি ছোট রানীকে এত বড় শাস্তি দিতে পারেন না। আর তাছাড়া আমিও তো ওর সাথে মিথ্যে বলেছিলাম, তাহলে আমিও তো একই শাস্তি প্রাপ্য। তাহলে তো আমিও ওই একই শাস্তি প্রাপ্য। আহ বড় রানী, তুমি আমার উপরে কথা বলো না। বুবু, তুমি কেন আমার অন্যায়ের দায় নিজের ঘাড়ে নিচ্ছ? দেখতে দেখতে 3 মাস এমনিতেই কেটে যাবে, আমার কোনো অসুবিধা হবে না। না না মহারাজ, যদি ছোট রানীকে বনবাসে দেন, তাহলে তো আমাদের রাজবংশের সন্তানের অকল্যাণ হবে। আগে ছোট রানীর বনবাসে পাঠানোর দিন কিছুটা হলেও পিছিয়ে নিতে হবে, তারপর যা করার করা যাবে। বলছিলাম মহারাজ, আমি তো আজ পর্যন্ত আপনার কাছে সেরকম কিছুই চাইনি, আর বড় রানী হিসেবে আমার একটা কথা আজ আপনাকে রাখতেই হবে। আমি বলছিলাম যে আপনি ছোট রানীকে বনবাসে পাঠান, ঠিক আছে, তবে কিছুটা দিন পর, কারণ ও তো আপনাকে কথা দিয়েছিল যে আপনার সন্তানের জন্ম দেবে। আপনি দয়া করে সে পর্যন্ত একটু ধৈর্য ধরুন, তারপর না হয় ওকে আপনি 3 মাসের জন্য কেন, সারা জীবনের জন্য বনবাসে দিয়ে দিন। তখন আমি আপনাকে এ বিষয়ে কিছুই বলবো না মহারাজ। শোন, তুই কিছুতেই সেই কন্যাকে শেষ করতে পারবি না। সে জন্ম নেবেই এই পৃথিবীতে,
আর তাই তোকে সাবধান থাকতে হবে, আর যতটা পারবি ওই কন্যার থেকে দূরে থাকার চেষ্টা করবি। আমি এখন যাচ্ছি, আমার আর সময় নেই। এই কথা বলেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায়। না না, কখনোই না। ওই কন্যা হাসতে হাসতে এই পৃথিবীতে জন্ম নেবে, আর আমি কিছু করতে পারবো না। ওর ভয়ে আমাকে লুকিয়ে বেড়াতে হবে? না না, এ তো বেঁচে থেকেও মরার মতো জীবন হবে আমার। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ওই কন্যার জন্ম নিচ্ছে আমার চিরশত্রু রাজা প্রতাপ শাহের ঘরে। ওই প্রতাপ শাহ আমার সব কিছু কেড়ে নিয়েছে, আর আজ আমি এই অশুভ শক্তির সাধনা করে বেঁচে আছি, আর তার কন্যা কিনা হবে আমার মৃত্যুদূত? না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এটা কখনোই হতে দেব না। ঠিক আছে বড় রানী, তুমি যেটা বলছো আমি সেটা মেনে নিলাম। হ্যাঁ, তবে আবার যদি ছোট রানী আমার সাথে মিথ্যাচার করে, তাহলে আমি আর এক মুহূর্তও দেরি করব না। তাকে সাথে সাথেই সেই শাস্তি গ্রহণ করতে হবে। আগে মহারাজ, তাই হবে। এরপর রাজা সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন ছোট রানী অনেক অসুস্থ হয়ে যায়। রাজবৈদ্য ছোট রানীর চিকিৎসা করতে থাকে। এ কি বৈদ্যমশাই, ছোট রানীর কি হয়েছে? কোনো বিপদ হবে না তো? না না মহারাজ, বিপদ হয়নি, তবে একটা কথা। কি কথা রাজবৈদ্য, বলুন। না না মহারাজ, আমি এমনি এমনি তো আপনাকে এমন খুশির খবর দিতে পারবো না। আগে আমার বকশিস চাই। কি বলছেন কি আপনি? ছোট রানী অসুস্থ, আপনি বলছেন খুশির খবর? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। মহারাজ, আপনি বাবা হতে চলেছেন, ছোট রানীর সন্তান সম্ভবা। কি কি বলছেন কি রাজবৈদ্য? আমি বাবা হতে চলেছি? সত্যি বলছেন আপনি? ছোট রানী, সত্যি আজ আমি তোমার উপর অনেক খুশি। প্রহরী, কে কোথায় আছো? এখনই এখানে এসো। রাজার আদেশে প্রহরীরা রাজার সামনে এসে হাজির হয়। যা প্রহরী, তোমরা সবাই সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দাও যে আমার সন্তান হবে। এই খুশিতে আজ রাজ্যের সবাইকে পেট পুরে খাওয়াবো। আগে মহারাজ। মহারাজ, আমার বকশিসটা এই নিন, এটা আপনার বকশিস। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এদিকে প্রহরীরা রাজ্যে ঢোল পিটাতে থাকে। শুনুন শুনুন শুনুন, রাজপ্রাসাদে নতুন অতিথি আসছে। আমাদের মহারাজ পিতা হতে চলেছেন, আর সেই খুশিতে মহারাজ আজ এই রাজ্যের সবাইকে পেট পুরে খাওয়াবে। আর সন্ন্যাসিনী সেই পথ দিয়ে যাচ্ছিল। সে দাঁড়িয়ে প্রজাদের সব কথা শুনল। বাহ, এ তো মেঘনা চাইতেই জল। এতদিন ধরে ঘুরে ঘুরে রাজপ্রাসাদে ঢোকার কোনো পথই পাইনি। এবার রাজপ্রাসাদে ঢুকতে আমার কোনো অসুবিধা হবে না। এই বলে সন্ন্যাসিনী রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রাজা আর রানীরা সবাই মিলে রাজ্যের সব প্রজাদের খাবার পরিবেশন করতে থাকে। সবাই খাবার খেয়ে চলে যেতে থাকে, কিন্তু একমাত্র সন্ন্যাসিনী রাজপ্রাসাদের এক কোণায় বসে থাকে। প্রজারা তাকে সেখান থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে সেখান থেকে কোথাও যেতে চায় না। তখনই রাজা আর রানী সেখানে চলে আসে। এ কি কি হয়েছে প্রহরী? এভাবে চিৎকার করছো কেন? মহারাজ, এই দেখুন না, এনার খাওয়া দাওয়া হয়ে গেছে। এনার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক সময় আগে, কিন্তু এখনো ইনি এখান থেকে কোথাও যাচ্ছে না, এখানেই বসে আছে। আচ্ছা, তোমার কি ক্ষুধা যায়নি? তুমি কি আরো খাবার খাবে? প্রহরী, যাও ওনাকে আরো খাবার দাও। না না রানীমা, আমার খাবার চাই না, আমার কোনো খিদে নেই। তাহলে তুমি এখানে এভাবে বসে আছো কেন? দেখছো না রাজ্যের সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে? মহারাজ, কোথায় যাব আমি? আমার তো যাওয়ার কোনো জায়গায় নেই। দয়া করে যদি আপনারা প্রাসাদে দাসী করে আমায় একটু থাকার ব্যবস্থা করে দিতেন। তাই নাকি? তা বেশ ভালো। এমনিতেই আমাদের একজন দাসীর দরকার ছিল, যে সব সময় আমাদের ছোট রানীর সেবা করবে। ঠিক আছে, তাই হবে। এরপর সন্ন্যাসিনী দাসীর ছদ্মবেশে রাজপ্রাসাদে থাকতে শুরু করলো। বোকা রাজা, তোরা নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছিস। যে সন্তান জন্ম নেবে দেখে
এই রাজ্যের আনন্দ উল্লাস, সেই আনন্দ খুব তাড়াতাড়ি মুছে যাবে। আমি নিজের হাতে সেই আনন্দ মুছে দেব। বেশ কিছুদিন কেটে যায়। সন্ন্যাসিনী কিছুতেই ছোট রানীর গর্ভের সন্তানকে নষ্ট করতে পারে না। না না, একে একে দিন পার হয়ে যাচ্ছে। এদিকে তো ওই সন্তান জন্ম নেওয়ার সময়ও ঘনিয়ে আসছে। আর ওই সন্তান জন্ম নিলে তো আমার জীবন হুমকির মুখে পড়বে। এক্ষুনি আমাকে যজ্ঞ করতে বসতে হবে। যে করেই হোক ওই সন্তানের জীবন নাশ করতে হবে। এই বলে সন্ন্যাসিনী যজ্ঞে বসে আর বেশ কিছুক্ষণ ধরে যজ্ঞ করে। ওম হুম ক্রিং স্বাহা। সন্ন্যাসিনী যজ্ঞ শেষ করে আর সেই যজ্ঞের আগুনের ভম্ব দিয়ে একটা বিষাক্ত পানি তৈরি করে। এই তো পেয়ে গেছি। ওই শিশুকে এই পৃথিবীতে আসা বন্ধ করার উপায় আমি পেয়ে গেছি। এখন শুধুমাত্র সুযোগ বুঝে ছোট রানীকে এই বিষাক্ত পানিটা খাইয়ে দিতে পারলেই আমার কাজ শেষ। এদিকে ছোট রানীরও হঠাৎ করে খুব পেটে যন্ত্রণা হতে লাগলো। ছোট রানী ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছিল না। ওহ, আমি যে আর সহ্য করতে পারছি না। এ কি হলো আমার? আমি যে আর পারছি না। এত ব্যথা হচ্ছে কেন পেটে? ছোট, চিন্তা করিস না, এক্ষুনি রাজবুদ্ধকে খবর দিতে হবে। এরপর রাজ দরবারে রাজবৈদ্য আসে। অনেকটা সময় ধরে ছোট রানীকে চিকিৎসা দিতে থাকে, কিন্তু কিছুতে এসে ছোট রানীর পেটের যন্ত্রণা কমাতে পারে না। একি রাজবুদ্ধ, কি হলো? ছোট রানী তো এখনো ব্যথায় ছটফট করছে। এতে করে তো আমার সন্তানের ক্ষতি হতে পারে। মহারাজ, আমাকে মাফ করবেন। আমি ছোট রানীর এই ব্যথা কিছুতেই সারাতে পারছি না। আমি আমার সাধ্যমতো সব চিকিৎসা দিয়েছি, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। না না, এ কথা বলবেন না। আমি এতদিন পর আমার সন্তানদের মুখ দেখতে যাচ্ছি। আপনি দয়া করে আমার এই স্বপ্নটাকে মিথ্যা করে দেবেন না। আপনি যে করেই হোক ছোট রানীকে সুস্থ করার ব্যবস্থা করুন। আমাকে মাফ করবেন মহারাজ। তখনই সন্ন্যাসিনী সেই বিষাক্ত পানি নিয়ে সেখানে হাজির হয়। মহারাজ, মাফ করবেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রানীমাকে সুস্থ করার একটা চেষ্টা করতে পারি। সত্যি বলছো দাসী? ঠিক আছে, তাহলে দেরি করছো কেন? এক্ষুনি যাও, আমার রানী আর আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। ঠিক আছে, তবে বলছিলাম মহারাজ, আপনারা সবাই যদি একটু বাইরে যেতেন তাহলে আমার কাজে সুবিধা হতো। ঠিক আছে, তাই হবে। এরপর সবাই ছোট রানীর কক্ষ থেকে বেরিয়ে আসে আর সন্ন্যাসিনী সেই বিষাক্ত পানিকে ছোট রানী খাওয়িয়ে দেয়। সেই পানি পান করার সাথে সাথে ছোট রানীর কষ্টটা আরো বাড়তে থাকে। কি যন্ত্রণা! এ কি দাসী, তুমি আমাকে কি পান করালে? আমার কষ্টটা কমার বদলে যে আরো বেড়ে গেল। আমি যে আর অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। ছোট রানী ব্যথার যন্ত্রণায় কাঁদতে থাকে আর তখনই ছোট রানীর কোল আলো করে একটি সন্তানের জন্ম হয়। সেই সন্তানটি জন্ম হওয়ার সাথে সাথেই চারিদিকে সোনালী আলোর আভা ছড়িয়ে পড়ল। সন্ন্যাসিনী সেই আলোর উত্তাপে কক্ষে এক মুহূর্তেও অবস্থান করতে পারল না। সে তাড়াতাড়ি কক্ষ থেকে বেরিয়ে যায়। এ কি হলো? দাসী এভাবে বের হয়ে গেল কেন? আমার রানী, সে ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। চলুন এক্ষুনি, চলুন মহারাজ। এরপর সব রানী রাজা ছোট রানীর কক্ষে যায় আর সেখানে গিয়ে দেখতে পাই ছোট রানীর কোল জুড়ে এক ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। রাজা তার নিজের সন্তান চোখের সামনে দেখে অনেক খুশি হয়ে যায়। ওই তো আমার কন্যা। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আজ আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমি আমার উত্তরাধিকারকে পেয়ে গেছি। ছোট রানী, আজ আমি সত্যি তোমার উপর অনেক খুশি হয়েছি। আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। না না মহারাজ, আমি কিছুই চাই না। আমি আমার সন্তানকে পেয়ে ধন্য হয়েছি। এটা কি হয়ে গেল? আমি তো ওই কন্যাকে শেষ করার জন্য এই বিষাক্ত পানীয় তৈরি করেছিলাম, কিন্তু সেই বিষাক্ত পানির কিছুই হলো না। উল্টো ও সুন্দর মতোই পৃথিবীতে জন্ম নিল। আর ওই কন্যার শরীরে তো আলোর আভাই বা কেন? আমাকে যে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। না না, এখনো হাতের বাইরে কিচ্ছু যায়নি। যে করেই হোক ওই কন্যাকে আমাকে শেষ করে দিতেই হবে।
রাজা তার বংশের একমাত্র প্রদীপ রাজকন্যাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। আমাদের রাজপ্রাসাদের সব অন্ধকার কেটে গিয়ে আবার আলোয় আলোয় ভরে যাবে। প্রহরী, দাসী, তোমরা কে কোথায় আছো? আমার সামনে এসো। তখনই দাসী আর প্রহরীরা রাজার সামনে চলে আসে। আজ্ঞা মহারাজ। যাও তোমরা, এক্ষুনি ঢেরা পিটিয়ে রাজ্যের সবাইকে এই খুশির সংবাদটা জানিয়ে দাও। আর সবাইকে বলে দাও, আমার কন্যা হওয়ার খুশিতে আজ সব গরিব দুঃখীদেরকে মুক্ত হস্তে দান করব। আজ্ঞা মহারাজ। বড় রানী থেকে শুরু করে সব রানীরা তাদের কন্যাকে পেয়ে অনেক খুশি হয়, আর তারা সদ্য অনাগত রাজকন্যাকে কোলে নিয়ে আদর করতে থাকে। ইস, দেখ আমাদের রাজকন্যা কি মিষ্টি দেখতে হয়েছে। হ্যাঁ রে, আর মুখটা কি মায়ায় ভরা, কত নিষ্পাপ। হ্যাঁ, তোরা ঠিক বলেছিস। আর তাই আমাদের রাজকন্যার নাম হবে মায়া। বাহ বড় রানী, আমাদের কন্যার নামকরণটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিদি, সত্যি আমারও খুব পছন্দ হয়েছে নাম। না না, এটা কখনোই হতে পারে না। আমি জ্বলে পুড়ে মরছি, আর ওই রাজা আর রানী তাদের কন্যাকে নিয়ে খুশিতে মেতে উঠেছে। ওই রাজা একদিন আমার সব সুখ কেড়ে নিয়েছিল, আর সেদিনের কথা মনে পড়লে আমার এখনো কষ্টে বুকটা ফেটে যায়। মহারাজ, আমাদের রাজ্যের সব জিনিস চুরি হয়ে যাচ্ছে। কি? আমার রাজ্যে চোর? এ তো খুব খারাপ কথা। যাও, যেখান থেকে পারো সেই চোরকে খুঁজে বের করে নিয়ে এসো। আমি তাকে নিজের হাতে শাস্তি দিতে চাই। আমার রাজ্যে চুরি করার এত সাহস কি করে হয়? এরপর একদিন পরাণচন্দ্র গ্রামের এক কৃষকের বাড়িতে যায়। বাহ বাহ, এ তো দেখছি সোনাই সোহাগা। এই বাড়িতে দেখছি অনেক গরু রয়েছে। যাই, সেখান থেকে একটা গরু চুরি করে নিয়ে যাই। এ কথা বলে পরাণচন্দ্র একটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যেতে থাকে। আর তখনই রাজার সব প্রহরীরা পরাণচন্দ্রকে ধরে ফেলে। পরদিন রাজার সব প্রজারা হাজির হয়। তুমি আবারও চুরি করছো? তোমাকে বারবার আমি নিষেধ করা সত্ত্বেও তুমি আমার কথা অমান্য করে চুরি করেই যাচ্ছ। আর আজ তোমার ক্ষমা নেই, তোমাকে আজ শাস্তি পেতেই হবে। মহারাজ, এই শেষবারের মতো আমাকে মাফ করে দিন। আমি আর চুরি করব না। না, আমি একবার দুইবার ক্ষমা করি, বারবার নই। আর তাই এবার তোমাকে শাস্তি পেতেই হবে। প্রহরীরা, যাও, ওকে নিয়ে কারাগারে বন্দি করে রাখো। কাল সকালে খোলা ময়দানে সকল প্রজাদের সামনে এর বিচার হবে। মহারাজ, মহারাজ, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন মহারাজ। আমি আর কোনোদিনও চুরি করব না। পরদিন রাজ্যের সব প্রজারা হাজির হয়। এই পরাণচন্দ্র আমাদের রাজ্যে অনেক দিন ধরে চুরি করেই যাচ্ছে। আমি ওকে অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু সে আমার কথা না শুনে পুনরায় আবার একই কাজ করছে। তাই আজ আমি ওর বিচার তোমাদের উপরে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আজ আমরা ওকে শাস্তি দিতে চাই। প্রতিদিন আমাদের অনেক ক্ষতি করছে ও। দাঁড়িয়ে আসো কেন? আমাদের শেষ সম্বলটাকেও চুরি করেছে। ওকে আজ আমরা কিছুতেই ছাড়বো না। এই বলে সব প্রজারা একসাথে হয়ে পরাণচন্দ্রকে পিটাতে থাকে। আর বেশ কিছুক্ষণ ধরে তারা পরাণকে পেটাতে থাকে। তখনই পরাণের স্ত্রী সেখানে চলে আসে। না, না, আমার স্বামীকে তোমরা আর মেরো না। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ও যে মরে যাবে। সব প্রজারা পরাণচন্দ্রের স্ত্রীর আকুতি মিনতি শুনে পরাণকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে পরাণ মারা যায়। হে কি স্বামী, তুমি কথা বলছো না কেন? ওঠো, ওঠো বলছি। তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি যে তোমাকে ছাড়া চিরকালের মতো একা হয়ে গেলাম, আর আমি একা একা কি করে পৃথিবীতে বেঁচে থাকবো? আজ এই রাজার জন্য তোমাকে হারিয়ে ফেলেছি। ওকে আজ আমি কিছুতেই ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। এ কথা বলে পরাণের স্ত্রী রাজাকে আঘাত করার জন্য এগিয়ে যেতে থাকে। আর তখনই প্রজারা তাকে আটকে দেয়। তোমরা আমাকে ছেড়ে দাও। ওই রাজা আমার স্বামীকে হত্যা করেছে। আমি নিজের হাতে ওকে হত্যা করব। প্রজারা, স্বামীর শোকে এই নারী উন্মাদ হয়ে গেছে। যাও, ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে এসো। আজও আমি সেদিনের কথা ভুলিনি।
রাজা, তুমি আমার স্বামীকে কেড়ে নিয়ে আমাকে চিরকালের মতো একা করে দিয়েছিলে। আমি সেই প্রতিশোধ নেবই। রাজাকে আমি কখনোই বাঁচতে দেব না, যতই তোর কন্যা আমার মৃত্যুর কারণ হোক না কেন। আমি আমার মৃত্যুর আগে ওই রাজ্যের সবাইকে মেরে তারপরে মরবো। ওই রাজপ্রাসাদকে আমি শ্মশান বানিয়ে দেব, এই বলে রাখছি। আর মহারাজ, তোমার এই শুভ কন্যাকেও আমি কিভাবে শেষ করব সেটা আমি ব্যবস্থা করছি। রাজার সব লোকেরা রাজ্যে ঢেরা পিটিয়ে রাজ্যের প্রজাদেরকে খুশির খবর দিতে লাগলো। অন্যদিকে টুনি পাখিও খবর পেয়ে যায় যে রাজপ্রাসাদে রাজকন্যার জন্ম হয়েছে। আজ রাজপ্রাসাদে আমার বন্ধুর কোল আলো করে সেই কন্যা সন্তানের জন্ম হয়েছে। সত্যি আজ আমার খুব খুশি লাগছে। বন্ধুর এই কন্যা সন্তান পৃথিবীতে এসেছে পৃথিবীর মঙ্গলের জন্য, পৃথিবী থেকে সব অশুভকে দূর করার জন্য তার আগমন ঘটেছে। আর চিন্তা নেই, এবার সবাই কালো আর অশুভ শক্তি থেকে মুক্তি পাবে। আমাকে যে এক্ষুনি রাজপ্রাসাদে গিয়ে রাজকন্যার সাথে দেখা করতে হবে। তাকে দেখার জন্য যে আমার মন কেমন ছটফট করছে। আজ আর রাজাকে দেখে আমি ভয় পাবো না, তাকে দেখতে যে আমাকে যেতেই হবে। এই কথা বলে টুনটুনি পাখি উড়াল দেয় রাজপ্রাসাদের উদ্দেশ্যে। এদিকে রাজা আর রানীরা রাজকন্যা মায়াকে নিয়ে অনেক আনন্দ করছিল। আর তখনই সেখানে টুনটুনি পাখি চলে আসে। রাজকন্যা মায়া টুনটুনিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এ কি বন্ধু, তুমি এসেছো? আমি জানতাম বন্ধু তুমি আমার সন্তানকে দেখতে আসবে। আজ তোমার আশীর্বাদে আমি আমার কন্যা সন্তান পেয়েছি। এ কি ছোট রানী, তুমি কার সাথে কথা বলছো? এ কি ওই বদমাস টুনিটা না? ওই টুনিটাই তো আমাকে অভিশাপ দিয়েছিল। এই টুনি, তোমার এত বড় সাহস! আজ তুমি আমার রাজপ্রাসাদে প্রবেশ করেছো। যা বলছি, এক্ষুনি ভালো চাও তো এখান থেকে চলে যাও। আজ আমার খুশির দিন, তাই তোমাকে আমি মারবো না। ভালোই ভালোই বলছি, চলে যাও। মহারাজ, দয়া করে আপনি আমার বন্ধুকে এভাবে তাড়িয়ে দেবেন না। ওকে কিছুক্ষণ আমার কন্যার কাছে থাকতে দিন। আজ আমার বন্ধুর জন্যই এই রাজ পরিবার খুশিতে ভরে গেছে। এসব কি বলছো তুমি? সামান্য একটা পাখি কিনা এই রাজ্যে সুখ ফিরিয়ে দিয়েছে? এটা কখনোই সম্ভব নয়। যা টুনি, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা বলছি। রাজার আচরণে আবারও কষ্ট পেয়ে টুনটুনি উড়ে যায়। আর তখনই রাজকন্যা কাঁদতে শুরু করে। এই বলে ছোট রানী তার কন্যা মায়ার কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই মায়ার কান্না থামে না। এরপর রাজা আর সব রানীরা অনেকটা সময় ধরে চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কিছুতেই রাজকন্যার কান্না থামাতে পারে না। এবার সবাই হতাশ হয়ে যায়। মহারাজ, রাজকন্যা তো কেঁদেই চলেছে, ও কিছুতেই থামছে না। এই তো তখন কত সুন্দর হাসছিল, এখন হঠাৎ করে কি হলো আমার কন্যার? কি হলো? মহারাজ, আমারও রাজকন্যার কান্নাটা স্বাভাবিক মনে হচ্ছে না। দয়া করে আপনি রাজবধূকে খবর দিন। যেই কথা সেই কাজ, সাথে সাথে রাজবৈদ্য হাজির হয়ে গেল আর রাজকন্যাকে পরীক্ষা করতে থাকে, কিন্তু কিছুতেই সেও রাজকন্যার কান্নার কারণ খুঁজে পায় না। মহারাজ, আমি রাজকন্যার এরকম কান্নার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। উনি কেন এত কাঁদছেন সেটাই বুঝতে পারছি না। তাহলে এখন আমার কন্যার কি হবে? ও কি এভাবে কেঁদেই চলবে? আমি যে আর ওর কান্না সহ্য করতে পারছি না মহারাজ, আপনারা দয়া করে কিছু একটা করুন। রাজকন্যা মায়া অনবরত কেঁদে যেতে থাকে, কিছুতেই কেউ তার কান্না থামাতে পারছিল না। ওই কন্যা তো অনেকটা সময় ধরে কেঁদে চলেছে, কিছুতেই তো ওর কান্না থামছে না। এইটুকু কন্যা যদি এত কাঁদতে থাকে, আর এইটুকু কন্যা যদি এত কাঁদতে থাকে, তাহলে তো এমনিতেই মারা যাবে। আর এই কন্যাই নাকি আমার মৃত্যুদূত। এই কন্যা এখন কাঁদতে কাঁদতে অনেক ক্লান্ত হয়ে গেছে, ও অনেক দুর্বল। এই সুযোগে ওর মৃত্যুযজ্ঞ করতে হবে আমার, আর মৃত্যুবানকে আহ্বান করতে হবে। এখন যদি এই মৃত্যুবান দিয়ে ওই কন্যার শরীরে আঘাত করা যায়, তাহলেই ওই কন্যার মৃত্যু ঘটবে, আর আমি হয়ে যাব চির অমর। আর আমার প্রতিশোধ আমি খুব তাড়াতাড়ি নিতে পারবো। আর দেরি নয়, এক্ষুনি আমি মৃত্যুযজ্ঞ শুরু করব। এই বলে সন্ন্যাসিনী মৃত্যুযজ্ঞ শুরু করে দেয়।
আর এদিকে রাজকন্যা মায়ার কান্না আরো বাড়তে থাকে। রাজকন্যার মায়া কাঁদতে কাঁদতে অনেক ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে যেতে থাকে। সন্ন্যাসিনী সেই মৃত্যুবানকে আহ্বান করার জন্য যজ্ঞ করতেই থাকে। মৃত্যুবান, মৃত্যুবান, হাজির হও, হাজির হও মৃত্যুবান। আমি সন্ন্যাসিনী, তোমাকে অনুরোধ করছি, তাড়াতাড়ি আমার সামনে প্রকট হও। আজ তোমাকে অনেক বড় একটা কাজ করতে হবে। এই রাজবংশের একমাত্র কন্যা মায়াকে তোমায় শেষ করতে হবে। আর কাল বিলম্ব না করো না মৃত্যুবান, এক্ষুনি হাজির হও। সন্ন্যাসিনী যজ্ঞ করতে থাকে আর মৃত্যুবানকে আহ্বান করতে থাকে। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু তখনও মৃত্যুবান হাজির হয় না। সন্ন্যাসিনী এরপরও যজ্ঞ চালিয়ে যেতেই থাকে। এদিকে রাজকন্যা মায়ের কান্না কিছুতেই থামছে না। মহারাজ, আমার এইটুকু কন্যা যদি এভাবে কাঁদতে থাকে তাহলে তো ও মারা যাবে মহারাজ। আর আমি মা হয়ে সেটা কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না মহারাজ, কিছু একটা করুন। রানী, আমার যে আর কিছুই করার নেই। ডাক্তার, বৈদ্য, কবিরাজ সবাই তো হার মেনে নিল। কেউ তো আমার কন্যার কান্না থামাতে পারলো না। এখন একমাত্র বিধাতাই পারে। বিধাতা, এতদিন পর তুমি আমার স্বপ্ন পূরণ করেছো, আর এক মুহূর্তে তুমি আমার সেই স্বপ্ন কেড়ে নিতে পারো না। দয়া করো, দয়া করে আমার কন্যাকে তুমি সুস্থ স্বাভাবিক করে দাও। মহারাজ, একটু আগেই তো মায়া একদম সুস্থ ছিল, তাহলে হঠাৎ করে কি হলো মায়ার? না না, আমার মাথায় কিছুই আসছে না। মহারাজ, আপনি যাই হোক একটা কিছু করুন। প্রহরী, দাসী, কে কোথায় আছো? সবাই আমার সামনে এসো। মহারাজ, আমাদেরকে ডেকেছেন? এদিকে টুনি পাখিও বুঝতে পারে যে রাজকন্যার কান্না কিছুতেই থামছে না। আমি জানি মায়া, তুমি কেন কাঁদছো। ওই মহারাজ আমাকে তাড়িয়ে দিয়েছে দেখেই তুমি এভাবে কেঁদেই চলেছো। কিন্তু রাজকন্যা, আমি তো তোমার কাছে গিয়েছিলাম আর তোমার কাছে থাকতেও চেয়েছিলাম, কিন্তু মহারাজই তো আমাকে তোমার কাছে থাকতে দিল না। আর আমি যে এখন তোমার কাছে যেতে পারবো না রাজকন্যা, আমাকে তুমি মাফ করে দাও। প্রহরীরা, দাসীরা, তোমরা রাজ্যময় ঘোষণা করে দাও, যে বা যারা আমাদের রাজকন্যার কান্না থামাতে পারবে, আমি তাকে আমার রাজ্যের অর্ধেক অংশ লিখে দেব। আজ্ঞে মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। এই বলে প্রহরীরা আর দাসীরা সেখানে চলে যায়। মহারাজ, আমার বারবার মন বলছে আপনি ওই টুনি পাখিকে তাড়িয়ে দিয়েছেন বলেই আমাদের রাজকন্যা মায়া এভাবে কান্না করছে। আর হয়তো আবার ওই টুনি পাখিকে রাজকন্যার কাছে নিয়ে আসলে রাজকন্যা স্বাভাবিক হয়ে যেতে পারে। মহারাজ, আপনি একটু বিষয়টা ভেবে দেখুন। বড় রানী, এইসব কি বলছো তুমি? তুমি এই রাজ্যের বড় রানী হয়ে কিভাবে এই ধরনের অবাস্তব কথা বলো, সেটা তো আমি বুঝতে পারছি না। সামান্য এক টুনটুনি পাখির জন্য আমার কন্যা কাঁদছে, হয়তো শরীরে কোনো কষ্ট হচ্ছে। তবে শোনো, তোমরা কেউ চিন্তা করো না, রাজ্যের প্রহরীরা ঘোষণা করতে গিয়েছে, আর আমার বিশ্বাস এইবার কেউ না কেউ এসে আমার রাজকন্যাকে সুস্থ করে দেবেই। শুনুন 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 সবাই, আমাদের রাজকন্যা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের মধ্যে কেউ যদি রাজকন্যাকে সুস্থ করতে পারেন, তাহলে মহারাজ তাকে এই রাজ্যের অর্ধেক অংশ লিখে দেবেন। আমাদের রাজকন্যার আবার কি হলো গো? জানো না, আমাদের রাজকন্যা নাকি হঠাৎ করে কেঁদেই চলেছে, আর তার কান্না নাকি কেউ থামাতে পারছে না। বৈদ্য, কবিরাজ সবাই ব্যর্থ হয়েছে, কেউ তাকে সুস্থ করতে পারেনি। কি বলছো কি? তাহলে তো আমার স্বামীকে ডেকে আনতে হয়, সে আবার বাচ্চাদের কান্না থামানোর উস্তাদ। আর একবার যদি রাজকন্যার কান্না থেমে যায়, তাহলে এই রাজ্যের অর্ধেক রাজামশাই আমাদের দিয়ে দেবেন। যাই, আর দেরি করা যাবে না, আমাদের আগে যদি কেউ রাজপ্রাসাদে চলে যায়। এ কথা বলেই মহিলাটি তাড়াতাড়ি করে তার বাড়ির দিকে রওনা দেয়। এরকম আরো অনেক মানুষ মিলে রাজপ্রাসাদে হাজির হয়।
অনেকে অনেক রকম চেষ্টা করতে থাকে, কেউই রাজকন্যা মায়ার কান্না থামাতে পারে না, বরং রাজকন্যার কান্না আরো বাড়তে থাকে। এক সময় সবাই ব্যর্থ হয়ে রাজপ্রাসাদ থেকে ফিরে যায়। সন্ন্যাসিনী তখনও তার যজ্ঞ করেই যেতে থাকে। আমি এত সময় ধরে যজ্ঞ করেই যাচ্ছি, কিন্তু তুই কিছুতেই আমার ডাকে সাড়া দিচ্ছিস না। মৃত্যুবান, তোকে আজ হাজির হতেই হবে, না হলে আমার এতদিনের সাধনা তপস্যা সব বৃথা হয়ে যাবে। গুরুজি, আপনি কেন মৃত্যুবানকে আদেশ করছেন না আমার সামনে হাজির হতে? আমার যজ্ঞে কি কোনো ত্রুটি আছে গুরুজি? আমি এতটা সময় ধরে যজ্ঞ করে চলেছি, কোনো ফল পাচ্ছি না। ঠিক আছে গুরুজি, আজ এক্ষুনি যদি মৃত্যুবানকে আপনি আদেশ না করেন, তাহলে আমি আমার নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলবো। এই বলেই সন্ন্যাসিনী একটি ছোরা হাতে তুলে নেয়, আর তখনই সেই যজ্ঞের আগুন থেকে এক বিশাল মৃত্যুবানের সৃষ্টি হয়। সন্ন্যাসিনী, থাম। এ কি করছো তুমি? এই তো আমি গুরুজির নির্দেশে তোমার সামনে হাজির হয়েছি। বলো বলো, আমাকে কি করতে হবে? মৃত্যুবান, শুনতে পাচ্ছো একটি শিশুর কান্না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তবে তুমি বলো, আমাকে এই মুহূর্তে কি করতে হবে? না না, আমি না গেলে রাজকন্যা কিছুতেই কান্না থামাবে না। কিন্তু রাজকন্যা তো এইটুকু শিশু, ও যদি এত কাঁদতে থাকে তো অনেক অসুস্থ হয়ে মারা যাবে। না না, মহারাজ আমাকে যতই তাড়িয়ে দিক না কেন, রাজকন্যাকে বাঁচানোর জন্য হলেও আমাকে রাজপ্রাসাদে যেতে হবে। যা বলে মহারাজ আমাকে বলুক, না হয় আমার টোনার মতো আমার প্রাণও কেড়ে নেবে, তবুও আমি আমার প্রাণের মায়া করব না। রাজকন্যা মায়ার প্রাণের দাম আমার প্রাণের থেকে অনেক বেশি। আমাকে এক্ষুনি রওনা দিতে হবে। রাজকন্যা, তুমি আর কেঁদো না রাজকন্যা, আমি আসছি তোমার কাছে। এই বলে টুনটুনি উঠতে উঠতে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। মহারাজ, আমি আজ আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। মহারাজ, আমি রানী হয়ে নয়, একজন মা হয়ে আপনার কাছে মিনতি করছি। দয়া করে ওই টুনটুনি পাখিকে আহ্বান করুন, সে আমার কন্যাকে স্বাভাবিক করতে পারবে। আমার মন বলছে যদি টুনটুনি আসে, কোনোভাবে যদি আমার কন্যা স্বাভাবিক হয়ে যায়, আমার কন্যার জীবনের চেয়ে আর যে আমার কাছে দামি কিছু নেই। মহারাজ। মায়ার কান্না সহ্য করতে না পেরে রাজা বলে ওঠে, ঠিক আছে, ওই টুনি যদি এখানে এসে আমার কন্যাকে স্বাভাবিক করে তোলে, তাহলে আমার কোনো আপত্তি নেই। ওই শিশু কন্যার কান্না চিরকালের মতো বন্ধ করে দাও। ওই কন্যার হাতে আমার মৃত্যু লেখা আছে। আমি চাই ওই কন্যা আমাকে মারার আগেই আমি ওকে চিরকালের মতো শেষ করে দেব। যাও মৃত্যুবান, এক্ষুনি ওই শিশু কন্যার প্রাণ কেড়ে নাও। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই রাজকন্যাকে শেষ করে ফিরে আসছি। এদিকে টুনি পাখিও রাজকন্যার কাছে এসে হাজির হয়। টুনি পাখি রাজকন্যার কাছে আসতেই রাজকন্যা কান্না থামিয়ে দেয়, সে স্বাভাবিক হয়ে যায়, আর টুনি পাখিকে দেখে সে হাসতে থাকে। দেখেছেন মহারাজ, আমি বলেছিলাম না ওই টুনি পাখি একমাত্র আমাদের রাজকন্যাকে স্বাভাবিক করতে পারে। আমি এই টুনটুনির উপর খুব খুশি হয়েছি, আর এই টুনটুনি পাখি চাইলেই আমার কন্যা মায়ের সঙ্গে সব সময় থাকতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। এই বলে রাজা চলে যায়। দেখেছো টুনি, আর তোমার কোনো বাধা থাকলো না। তুমি যেমন আমার বন্ধু, আজ থেকে তুমি আমার কন্যা মায়েরও বন্ধু। তুমি আজ থেকে সব সময় আমার মায়ের সাথেই থাকবে আর ওর খেয়াল রাখবে। টুনি, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? যাও, রাজকন্যা মায়ের কাছে যাও, অনেক খুশি হবে সে। আমি এক্ষুনি যাচ্ছি রানীমা। এই বলে টুনি রাজকন্যা মায়ের কাছে এগিয়ে যেতে থাকে, আর তখনই সেই মৃত্যুবান এসে রাজকন্যার শরীরে আঘাত করতে যায়। কিন্তু টুনি পাখি রাজকন্যার সামনে চলে আসায় মৃত্যুবানটি টুনির শরীরে লাগে। আহ! টুনি ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। বুবু, দেখো না আমার বন্ধুটা কি হলো, হঠাৎ করে
ও এমন করছে কেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো। টুনি, টুনি কথা বলো। দেখ ছোট, টুনটুনির শরীরে একটি বানের আঘাত করেছে, আর আমার মনে হচ্ছে এই বানটি আমাদের রাজকন্যাকে আঘাত করার জন্য এসেছিল। আর তখনই তো টুনি উড়ে আমাদের রাজকন্যার কাছে যাচ্ছিল, আর এই বানটি টুনির শরীরে লেগেছে। টুনি যে আবারও আমাদের রাজকন্যার প্রাণ বাঁচালো। না, এটা হতে পারে না। টুনি বন্ধু, তোমার কিছু হতে পারে না। তুমি এভাবে আমার কাছ থেকে চলে যেতে পারো না। টুনি, চোখ খোলো। তুমি চোখ খোলো। টুনি কারোর ডাকে সাড়া শব্দ না করে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে থাকে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? তাহলে কি টুনির জীবন এভাবে চিরতরে শেষ হয়ে যাবে? এই সব কিছু জানতে হলে সাত রানীর সোনার কন্যার পরবর্তী পর্বটি দেখতে ভুলো না।